প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পরমাণুর গঠন গল্পের ছলে শিখব। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং বিজ্ঞান পড়ার প্রতি তোমাদের আগ্রহ জন্মাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি পরমাণু কি। দেখো ফ্রেন্ডস, যে কোনো জীব দেহ, যেমন আমাদের দেহ, মানুষ, গরু, কুকুর, বিড়াল, ছাগল বা যে কোনো একটা গাছের দেহই বলো না কেন, এদের দেহ ছোট ছোট অসংখ্য কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। সেটা খালি চোখে দেখা যায় না। আমাদের শরীরে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বের হয়, রক্তের মধ্যে অসংখ্য ছোট ছোট লক্ষ লক্ষ কোষ থাকে। খালি চোখে দেখা যায় কি? দেখা যায় না। সেম তাহলে জীবদেহ যেমন কোষ দিয়ে তৈরি, ঠিক তেমনি আমি যদি একটা লোহার রড নেই বা লোহার টুকরো নেই বা তামার টুকরো, এর ভিতরে অসংখ্য ছোট ছোট পরমাণু আছে। সেটা খালি চোখে দেখা যায় না, কিন্তু এর ভিতরে অসংখ্য ছোট ছোট কি থাকে? পরমাণু থাকে। এই পরমাণু সম্পর্কে প্রথম আইডিয়া দেন পরমাণু সম্পর্কে। তাহলে যে কোনো লোহা বলো, তামা বলো, অ্যালুমিনিয়াম বলো, এদের দেহ অসংখ্য ছোট ছোট কি থাকে? পরমাণু। এই পরমাণু সম্পর্কে প্রথম আইডিয়া দেন বিজ্ঞানী জন ডাল্টন। কে দেন? জন ডাল্টন। ঠিক আছে। তাহলে পরমাণু সম্পর্কে তুমি একটা তত্ত্ব তুলে ধরেন, এটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। হ্যাঁ, খেয়াল রাখবে, এই প্রশ্নটা আসে মাঝে মাঝে, ডাল্টনের পরমাণুবাদ কত সালে প্রকাশিত হয়? তাহলে খেয়াল রাখবে, ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় 1808 সালে। তাহলে প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন ডাল্টন, ডাল্টনের পরমাণুবাদের মাধ্যমে। আর ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় 1808 সালে। কিন্তু ডাল্টনের পরমাণুবাদে কিছু তথ্য ভুল ছিল। ডাল্টন বলছিল এটার নাম দিচ্ছিল পরমাণু, অর্থাৎ পরমাণু। ডাল্টন বলছিল পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই পরমাণুটা একটু বড় করে আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখা যায় যে পরমাণুর ভিতরে টোটাল 3টি কণা থাকে। একদম মাঝখানে থাকে, একদম মাঝখানে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। মাঝখানে থাকে দুটো কণা, প্রোটন প্লাস নিউট্রন, এই দুটো থাকে মাঝখানে। আর তার সাইড দিয়ে কিছু ইলেকট্রন ঘোরাফেরা করে, সাইড দিয়ে। বুঝা গেল কি বললাম? তাহলে মাঝখানে নিউট্রন থাকে আর তার সাইড দিকে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। ইলেকট্রন এদিকে সাইডে কি থাকে? ইলেকট্রন। তাহলে টোটাল পরমাণুতে কয়টি কণা থাকে? 3টি। কিন্তু ডাল্টন বলছিল পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যেও টোটাল 3টি কণা থাকে আরও, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন মাঝখানে থাকে আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করে। ঠিক আছে। এই প্রোটনটা আছে না, খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। প্রোটনকে আবিষ্কার করে, খেয়াল রাখবে, প্রোটন আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড। কে আবিষ্কার করে? প্রোটন হচ্ছে আবিষ্কার করে রাদারফোর্ড। নিউটন আবিষ্কার করে স্যাডউইক। কে আবিষ্কার করে? নিউটন, স্যাডউইক। নিউটন আবিষ্কার করে স্যাডউইক। আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থাকে। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। কে আবিষ্কার করেন? জে জে থমসন। তাহলে প্রোটন রাদারফোর্ড, নিউটন স্যাডউইক আর ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। খেয়াল রাখবে, প্রোটনের মধ্যে পজিটিভ আধান থাকে। কি আধান থাকে? পজিটিভ। আর ইলেকট্রনের মধ্যে থাকে নেগেটিভ আধান। কি আধান থাকে? নেগেটিভ। আর নিউটনের মধ্যে কোনো আধান থাকে না, এর জন্য নিস্তড়িত বলা হয়। তাহলে প্রোটনের মধ্যে পজিটিভ আধান থাকে। আধানের মান হচ্ছে, একটা প্রোটনে এতটুক আধান থাকে, 1.6 × 10⁻⁻19 কুলম্ব আধান থাকে। কতটুকু আধান থেকে? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের মধ্যেও ফ্রেন্ডস এতটুকুই আধান থেকে, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা প্রোটনের মধ্যে যতটুকু আধান থাকে, একটা ইলেকট্রনের মধ্যেও সেম আধান থাকে, কিন্তু প্রোটনের আধানটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের আধানটা নেগেটিভ। আরেকটা জিনিস খেয়াল করবে, একটা পরমাণুতে যতগুলি প্রোটন থাকবে ততগুলি ইলেকট্রন থাকবে। ওকে, যতগুলি প্রোটন থাকবে ততগুলি কি থাকবে? ইলেকট্রন থাকবে। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা দুটো সেম হবে। আর প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান কিন্তু সেম হয়। প্রোটনের আধানটা পজিটিভ, ইলেকট্রনের আধান হয় কি? নেগেটিভ। আর নিউটনের কোনো আধান নেই, নিউটন হচ্ছে নিস্তড়িত। ওকে, তাহলে একটা কোশ্চেন যদি আসে মাঝে মাঝে, পরমাণু নিস্তড়িত কণা কোনটি? নিউট্রন। ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন আর ঋণাত্মক আধানযুক্ত কণা হচ্ছে ইলেকট্রন। আরেকটি কোশ্চেন আসে এখান থেকে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন। সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। আর ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতে থেকে ইলেকট্রনগুলো হচ্ছে সবচেয়ে হালকা কণা। সবচেয়ে হালকা কণা কোনটি? সেটা হচ্ছে ইলেকট্রন। আর যদি বলে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। এবার একটা জিনিস খেয়াল করো, মনে করো সোডিয়াম। সোডিয়ামকে আমরা Na সিম্বলের মাধ্যমে প্রকাশ করি। প্রথমটা ক্যাপিটাল, পরেরটা স্মল। এন এর মধ্যে টোটাল 11টি প্রোটন আছে। কয়টি প্রোটন আছে ফ্রেন্ডস? 11টি। তার মানে এই সোডিয়ামের মধ্যে প্রোটন আছে 11টি। এবার সোডিয়ামের মধ্যে 11টি যদি প্রোটন থাকে, তাহলে ইলেকট্রনও থাকবে 11টি। কয়টি ইলেকট্রন থাকবে? 11টি। একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকবে ইলেকট্রনও সেম থাকবে। 11টি প্রোটন আছে, 11টি ইলেকট্রন থাকবে। ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করে। এবার খেয়াল করবে, ইলেকট্রনগুলো যে তার চারপাশে ঘোরাঘুরি করবে, ইলেকট্রনগুলো 11টি ইলেকট্রন কিন্তু একটা রাস্তায় ঘোরাঘুরি করবে না। যেমন মাঝখানে থাকবে কি? প্রোটন আর নিউট্রন।
ইলেকট্রনগুলো তার চারপাশে ঘোরাঘুরি করবে না। যে রাস্তা দিয়ে প্রথম রাস্তাটা দিয়ে যে এরকম আলাদা আলাদা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবে, যে রাস্তা দিয়ে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে তাকে কক্ষপথ বলে। কি বলে ফ্রেন্ডস? কক্ষপথ। ইলেকট্রন যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে সেগুলোকে কক্ষপথ বলে। 11টি ইলেকট্রন কিন্তু একটা রাস্তায় ঘোরাঘুরি করবে না। প্রথম রাস্তাটার মধ্যে প্রথমটার মধ্যে হাইয়েস্ট 2টি ইলেকট্রন থাকতে পারবে। কয়টা থাকতে পারবে? ম্যাক্সিমাম 2টা প্রথমটার মধ্যে। আর দ্বিতীয় কক্ষপথ যেটা দ্বিতীয়, এটার মধ্যে হাইয়েস্ট থাকতে পারে 8টি। তাহলে প্রথমটায় হাইয়েস্ট 2টা থাকতে পারবে, দ্বিতীয়টায় থাকতে পারবে হাইয়েস্ট 8টি, আর তৃতীয়টায় হাইয়েস্ট 18টি থাকতে পারে। কিন্তু নর্মালি প্রথমে 18টা রাখবে না, তৃতীয়টাও প্রথমে 8টি রাখবে। বোঝা গেল? ক্ষমতা আছে 18টি রাখার, কিন্তু প্রথমে রাখার চেষ্টা করবে হাইয়েস্ট 8টি। তাহলে প্রথমটায় 2টি, পরেরটায় 8টি, তাহলে কত হলে 8 2 10, আর কয়টি থেকে? 11টা হতে 1টি। এই 1টি থাকবে তৃতীয় কক্ষপথে। প্রথমটায় থাকবে 2টি ইলেকট্রন, পরেরটায় থাকবে 8টি, 1 2 3 4 5 6 7 8, আর লাস্টের কক্ষপথে থাকবে কয়টি ইলেকট্রন? 1টি ইলেকট্রন। তাই বুঝা গেল ফ্রেন্ডস, সমস্ত ইলেকট্রন কিন্তু একটি কক্ষপথে থাকবে না। যেমন আরেকটি এক্সাম্পল দিই, মনে করি এখানে এক্সাম্পল দিই অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি সিম্বল দিয়ে প্রকাশ করে? এল, এটা ক্যাপিটাল, এলটা স্মল। অ্যালুমিনিয়ামের টোটাল ইলেকট্রন থাকে 13টি। তাহলে বলো দেখি প্রথমটায় কয়টি থাকবে? 2টি, পরেরটায় কয়টি থাকবে? 8টি, এর পরেরটায় কয়টি থাকবে? 3টি। একটাই কিন্তু সবগুলো ইলেকট্রন থাকবে না, প্রথমটায় 2টি, হাইয়েস্ট 2টে থাকতে পারে, দ্বিতীয়টায় 8টি, পরেরটায় 3টি। এবার যে কক্ষপথগুলো আছে না, এগুলার কিন্তু নাম দেওয়া হয়। প্রথম যে কক্ষপথটা কে কক্ষপথ, ক্যাপিটাল কে, এর পরেরটা কে, এর পরে কি আসে? এল, এর পরে কক্ষপথটাকে বলা হয় এল কক্ষপথ, এর পরে কক্ষপথটাকে বলা হয় এম, পরেরটা এন, পরেরটা ও, এভাবে চলতে থাকে। প্রথমটা কে, পরেরটা এল, পরেরটা এম। তাহলে প্রথম কক্ষপথে 2টি, পরেরটায় 8টি, পরেরটায় হাইয়েস্ট 18টি রাখতে পারে, কিন্তু প্রথমে 8টি রাখার চেষ্টা করবে। তা আশা করি এতদূর ক্লিয়ার। এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। কি বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। যেমন সোডিয়ামের মধ্যে বলো দেখি কয়টি প্রোটন আছে? 11টি, তার মানে সোডিয়ামের পরমাণুর সংখ্যা 11। একইভাবে দেখো তো অ্যালুমিনিয়ামের মধ্যে কয়টি ইলেকট্রন আছে? 13টি, তার মানে প্রোটনও কয়টি আছে? 13টি। এই প্রোটন সংখ্যা কি? তার মানে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত বলো দেখি? 13, বা পারমাণবিক সংখ্যা 13। তার মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেটাকেই আমরা কি বলি? পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা। আশা করি এতদূর ক্লিয়ার। এবার আমরা বোঝার চেষ্টা করব পারমাণবিক ভর। দেখো আমরা পরমাণু ক্রমাঙ্ক কোনটাকে বুঝলাম বলো দেখি? প্রোটন সংখ্যা কি বলা হয়? পারমাণবিক ভর। এবার মনে করো অক্সিজেন, যেমন অক্সিজেনের মধ্যে প্রোটন থাকে কয়টি? প্রোটন থাকে 8টি, তার মানে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 8। 8টি প্রোটন থাকে, তার মানে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 8। এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, পারমাণবিক ভর। আমরা প্রত্যেকেই কনফিউজ হই, পারমাণবিক ভর জিনিসটা কি? এটা কি পরমাণুর ভর? না ফ্রেন্ডস, পারমাণবিক ভর মানে পরমাণুর ভর না। দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়। কিরকম? একটা এক্সাম্পল দিই। মনে করো একটা দাড়ি পাল্লা নিলাম, হ্যাঁ, পাল্লা দুটো পাল্লা আছে এদিকে আর এদিকে। এবার অক্সিজেনের পারমাণবিক ভর বার করবো, একদিকে রাখবো অক্সিজেন ও, একদিকে কি রাখবো? একটা অক্সিজেন রাখবো। কয়টা অক্সিজেন? একটি অক্সিজেন। তাহলে দাড়ি পাল্লার একদিকে মনে করো বাঁ দিকে একটা অক্সিজেন রাখা হলো, আর ডান দিকে কি দেবো? হাইড্রোজেন। প্রথমে একটা হাইড্রোজেন দেওয়া হলো, একটি। দেখা গেল কি এটা অনেকটা ভারী হচ্ছে, এটা ভারী, এটা নিচে নেমে গেছে, এটা উপরে। এবার হাইড্রোজেন দেওয়া হলো দুটো, তাও সমান হচ্ছে না। তারপরে হাইড্রোজেন দেওয়া হলো 3টে। বুঝতে পারছো? দাঁড়িপাল্লা একদিকে একটা অক্সিজেন দিচ্ছে, আরেকদিকে 3টা হাইড্রোজেন দিলাম, তাও সমান হচ্ছে না। তারপরে হাইড্রোজেন দেওয়া হলো 10টি, একটা অক্সিজেন একদিকে, বাঁদিকে অক্সিজেন আর এদিকে 10টি হাইড্রোজেন, তাও সমান হচ্ছে না। তারপরে দেওয়া হলো 15টি, তাও সমান হচ্ছে না। 16টি হাইড্রোজেন দেওয়া হলো। কয়টি হাইড্রোজেন দেওয়া হলো? 16টি হাইড্রোজেন। খেয়াল করো, এটা 16। তাহলে দেখো ফ্রেন্ডস, দাঁড়িপাল্লার একদিকে কয়টি অক্সিজেন তোলা হয়েছে? একটি অক্সিজেন। আরেকদিকে কয়টি হাইড্রোজেন তোলা হয়েছে? 16টি হাইড্রোজেন। তাহলে বলো দেখি একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সমান? বলো দেখি 16টা হাইড্রোজেনের সমান। একটা অক্সিজেন 16টা হাইড্রোজেনের সমান। তার মানে বলতে পারো তুমি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। বুঝা গেল? তাহলে পারমাণবিক ভর এভাবে হাইড্রোজেনের সাপেক্ষে কম্পেয়ার করে তুলনা করা হয়। একটা অক্সিজেন 16টা হাইড্রোজেনের সমান, তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। একইভাবে আমি যদি বলি কার্বনের পারমাণবিক ভর কত? কার্বন সি দিয়ে প্রকাশ করা হয়, কার্বন সি। তাহলে একদিকে একটা সি পরমাণু তোলা হলো, একটা কি পরমাণু? সি পরমাণু। আর অপরদিকে হাইড্রোজেন পরমাণু দেখবো 5টা তুলবো, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, সমান হচ্ছে না। 12টা হাইড্রোজেন পরমাণু তুলছে হচ্ছে। তাহলে একটা সি পরমাণু কয়টা হাইড্রোজেনের সমান? 12টা হাইড্রোজেনের সমান। বাঁদিকে মাত্র একটা সি পরমাণু তোলা হয়েছে, আর ডান দিকে 12টা এইচ পরমাণু তোলা হয়েছে। তাহলে যেহেতু একটি সি পরমাণু 12টি এইচ পরমাণুর সমান, তাহলে আমি বলতে পারবো সি এর পারমাণবিক ভর হচ্ছে কত? সি এর পারমাণবিক ভর হচ্ছে 12। কত পারমাণবিক ভর বলো দেখি? 12। বুঝতে পারছো?
তাহলে পারমাণবিক ভর হচ্ছে কার সাপেক্ষে তুলনা করা হয়? হাইড্রোজেনের সাপেক্ষে তুলনা করা হয়। যেমন এন এর পারমাণবিক ভর 14। কেন বলো দেখি পারমাণবিক ভর 14? এন মানে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন 14টা হাইড্রোজেন পরমাণুর সমান, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 14। বুঝা গেল? তাহলে একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সমান সেটাকেই আমরা বলি পারমাণবিক ভর। একটা সি পরমাণু 12টা হাইড্রোজেন পরমাণুর সমান, তাহলে সি এর পারমাণবিক ভর হচ্ছে কত? 12। একটা অক্সিজেন পরমাণু 16টা হাইড্রোজেন পরমাণুর সমান, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এবার আমরা আসার চেষ্টা করি আণবিক ভর। এই আণবিক ভর জিনিসটা কি? আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের সমষ্টি। যেমন আমরা গ্যাসের নাম জানি কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী সবচেয়ে গ্রিন হাউস গ্যাস কোনটা? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মনে রাখবে। এবার এই কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? সেটা হচ্ছে CO2। এবার এই CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা, সি ফর কার্বন, O2 মানে দুইটা অক্সাইড আছে, এর জন্য এটার নাম হয় কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে দায়ী। আচ্ছা, তাহলে এখানে দেখো আণবিক ভর মানে এই যে দেখো CO2 লিখেছি, এটার মধ্যে দেখো টোটাল কয়টা পরমাণু আছে? তুমি বলবে একটা সি পরমাণু আছে আর দুইটা কি পরমাণু আছে? ও পরমাণু। টোটাল কয়টা পরমাণু আছে বলো দেখি? 3টা পরমাণু। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা অণু, টোটালটাকে আমরা কি বলবো? অণু। এই অণুটার মধ্যে কয়টা পরমাণু আছে? তুমি বলবে একটা সি পরমাণু আছে আর দুইটা কি পরমাণু আছে? ও পরমাণু। এবার সি এর পারমাণবিক ভর কত? একটু আগে বার করলাম। সি এর পারমাণবিক ভর কত ফ্রেন্ডস? 12। প্লাস ও কয়টি আছে? 2টি। একটা ও পরমাণুর পারমাণবিক ভর 16 আর দুইটা ও পরমাণুর পারমাণবিক ভর হবে 16 দুগুণে 32। 32 আর 12 যোগ করলে কত হবে? 44। বুঝতে পারছো? একটা ও এর পারমাণবিক ভর যদি 16 হয়, একটা ও এরই 16, তাহলে দুইটার কত হবে? 32। তাহলে টোটাল পারমাণবিক মানে আণবিক ভর কত? 44। বুঝা গেল? তাহলে পরমাণুগুলার ভর যদি পারমাণবিক ভর যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো বলো দেখি? আণবিক ভর। একইভাবে আমি যদি বলি নাইট্রোজেনের আণবিক ভর কত, তাহলে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন মানে এখানে কয়টা পরমাণু আছে? 2টা পরমাণু। একটা পরমাণুর পারমাণবিক ভর কত? 14। দুইটা পরমাণু আছে, তাহলে 14 দুগুণে নাইট্রোজেনের আণবিক ভর কত হয়ে গেল? 28। তাহলে আশা করি এতদূর ক্লিয়ার। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা, ওটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা বা 1 মোল। 1 মোল কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলা হয় এটাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা প্রায় শর্ট কোশ্চেনে আসে, অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? অ্যাভোগাড্রোর সংখ্যা, এটার মান কত? তাহলে দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা কি জিনিস? মনে করো যেমন আমরা কি বলি 10 লক্ষকে কি বলি সংক্ষেপে? 1 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তারপরে 1 বিলিয়ন মানে 100 কোটি। সেম 1 মোল মানে যদি এত সংখ্যক অণু থাকে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 10 টু দি পাওয়ার 23 মানে একের পরে 23টা শূন্য আছে। কয়টা শূন্য আছে? 23টা শূন্য। এটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটাকে বলবো 1 মোল। বুঝা গেল? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মানে একের পরে 23টা শূন্য। এটা কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা বা সংখ্যা কি বলা হয়? 1 মোল। এর ডাবল নিলে 2 মোল, এর 3 ডাবল নিলে 3 মোল। বুঝা গেল? এত সংখ্যক তোমার কাছে যদি কলম থাকে তাহলে তুমি বলতে পারো তোমার কাছে 1 মোল কলম আছে। তোমার কাছে যদি এত সংখ্যক বই থাকে তাহলে তুমি বলতে পারবো এত সংখ্যক তোমার কাছে মানে 1 মোল বই আছে। বুঝা গেল? তাহলে এবার এটা নর্মালি অণু পরমাণুর ক্ষেত্রে বলা হয়। মনে করো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে অক্সিজেন গ্যাস আছে। কত গ্যাস আছে বলো দেখি? অক্সিজেন গ্যাস। এবার অক্সিজেন গ্যাসের মধ্যে ছোট ছোট অসংখ্য কি থাকে বলো দেখি? অণু থাকে। খালি চোখে দেখা যায় না। যেমন আমি যে রুমে ভিডিও বানাচ্ছি এই রুমে কি আছে? বাতাস আছে। বাতাস মানে এখানে মেনলি কোন দুটো গ্যাস আছে তোমরা জানো? মেনলি গ্যাস থাকবে নাইট্রোজেন 78 পয়েন্ট সামথিং নাইট্রোজেন গ্যাস, আর অক্সিজেন আছে 20 ভাগের উপরে একটু বেশি, 20 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে এই গ্যাসগুলো কিন্তু এখানে অণুগুলো কিন্তু এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে, খালি চোখে দেখা যায় না। তাহলে একটা পাত্রে অক্সিজেন গ্যাস আছে, তাহলে অক্সিজেন গ্যাস মানে এটার মধ্যে অসংখ্য ছোট ছোট কি আছে? অণু আছে। এগুলো খালি চোখে তুমি দেখতে পারবে না। এবার এইটার মধ্যে যদি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক অণু থাকে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক অণু থাকে, তাহলে তুমি বলবে এখানে কত মোল অক্সিজেন আছে বলো দেখি? 1 মোল অক্সিজেন আছে। কত মোল অক্সিজেন আছে বলো দেখি? 1 মোল অক্সিজেন আছে। বুঝা গেল? তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 1 মোল। এবার অক্সিজেনের আণবিক ভর কত বলো দেখি? একটু আগে বললাম অক্সিজেন মানে এখানে 2টা ও পরমাণু আছে। O2 মানে অক্সিজেন। এখানে কয়টা ও পরমাণু আছে? 2টা। একটা ও এর পারমাণবিক ভর কত? 16। দুইটা ও এর কত হবে? 16 দুগুণে 32। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32। খেয়াল রাখবে এখানে কত মোল অক্সিজেন আছে? 1 মোল অক্সিজেন। এই 1 মোল অক্সিজেনের যদি ভর বলি, ভর এর অক্সিজেনের আণবিক ভর কত হয়? 32 না? তাহলে 1 মোল অক্সিজেনের ভর হবে 32 গ্রাম। বুঝা গেল? কত গ্রাম হবে বলে দেখি? 32 গ্রাম। একইভাবে দেখো, মনে করার চেষ্টা করো, 1 মোল একটু আগে 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? অণুর ভর
এক মোল কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত হবে? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর একটু আগে বার করছিলাম 44, তাহলে এক মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে বলো দেখি? 44 গ্রাম। বোঝা গেল? এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, এক মোল অণুর ভর হবে কত? আণবিক ভরের সমান। যেমন অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে এক মোল অক্সিজেনের ভর হবে 32 গ্রাম, এক মোল কার্বন ডাই অক্সাইডের ভর হবে 44 গ্রাম। আর যদি বলে আয়তন কত, এক মোল অক্সিজেনের আয়তন কত, খেয়াল রাখবে 22.4 লিটার। একইভাবে আমি যদি বলি এক মোল CO2 এর আয়তন কত, আয়তন যদি বলে খেয়াল রাখবে আয়তন হবে কত লিটার বলো দেখি? 22.4 লিটার। এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে। তাহলে এক মোল যে কোনো গ্যাসের অণু, যে কোনো গ্যাসের অণুর আয়তন কত হবে? 22.4 লিটার। আর যদি বলে ভর কত, তাহলে হবে আণবিক ভর যত হবে সেটাই হচ্ছে এক মোল অণুর ভর হবে। বুঝা গেল? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।